বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জমজমাট রথযাত্রা উৎসব, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় নানা আয়োজন। সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৪১ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার। দেশের বেশিরভাগ জেলায় চড়া চালের বাজার। ২ সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ থেকে ৫ টাকা দাম বৃদ্ধি। সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা রাত্রি। বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে বর্ণিল সাজে নারী পুরুষ নির্বিশেষে খোল করতালের তালে অংশ নেন এই উৎসবে। রথের দড়ি টেনে পুণ্য লাভ ও বিশ্ব শান্তি কামনার কথা জানান অংশগ্রহণকারীরা। এদিকে রথযাত্রা ঘিরে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। সিলেটে অনুষ্ঠিত হয়েছে ২০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। এ সময় ভক্ত দর্শনার্থীর মিলন মেলায় পরিণত হয় সিলেট নগরীর রিকাবি বাজারের ঐতিহ্যবাহী রথের মাঠ। আষাঢ়ে বৃষ্টি উপেক্ষা করে নগরীর ২৫টি মন্দির থেকে রথ নিয়ে আসেন ভক্তবৃন্দ। এ সময় সনাতন ধর্মের রীতি অনুযায়ী যজ্ঞ, হরিনাম কীর্তন, আরতি ও নগর পরিক্রমা হয়। রথযাত্রা উপলক্ষে রিকাবি বাজারে রয়েছে ৯ দিনব্যাপী মেলার আয়োজনও। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছে প্রশাসন। বরিশালেও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়। শুক্রবার বিকেল ৩:৩০টায় নগরীর BM কলেজ রোড থেকে শুরু হয় রথযাত্রা। বাদ্যযন্ত্রের তালে সুসজ্জিত রথ টেনে উৎসবে অংশ নেন ভক্ত ও পুণ্যার্থীরা। এ যাত্রায় ছিল ৪টি রথ। এ সময় দেশের মানুষের কল্যাণ ও বিশ্বশান্তি কামনার কথা জানান আগত ভক্তরা। সম্পূর্ণ সুষ্ঠুভাবে আমাদের রথযাত্রা যাতে পালন হয় এবং দেশবাসীর মঙ্গল কামনায় আমাদের রথযাত্রার জন্য সুন্দর ও সুষ্ঠু হয়। সব মানুষের জন্য আমরা মঙ্গল কামনা করি রথযাত্রা উপলক্ষে। আমরা প্রতি বছর এই জগন্নাথ দেবের এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহের সাথে আমরা প্রতীক্ষায় থাকি। ময়মনসিংহেও বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন করা হয়। শুক্রবার বিকেলে জয়নুল সংগ্রহশালার সামনে থেকে ইসকনের আয়োজনে রথযাত্রা শুরু হয়। পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্গাবাড়ি মন্দিরে এসে শেষ হয় যাত্রাটি। উৎসবে মেতেছে নারায়ণগঞ্জ। বিকেলে শহরের দেওভোগ আখড়া থেকে ইসকনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। সব বয়সীদের অংশগ্রহণে আনন্দ উল্লাসে মুখরিত হয় শোভাযাত্রাটি। কক্সবাজার শহরে রথযাত্রা উৎসবে সামিল হয়েছে সনাতন ধর্মাবলম্বী লক্ষাধিক মানুষ। বিকেল 4:30টায় শহরের গোলদিঘির পাড় থেকে শুরু হয়ে রথ ঘুরেছে পুরো প্রধান সড়ক জুড়ে, যা ভরে উঠেছে ধর্মীয় ভক্তি আর উৎসবের রঙে। এছাড়াও রথযাত্রা উপলক্ষে সারা দেশে বিভিন্ন মন্দির ও ধর্মীয় স্থানে রয়েছে নানা আয়োজন। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন রথযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ হয় এবং মোক্ষ লাভের পথ হয় সুপ্রশস্ত। প্রত্যয় দাস, এখন। এবার সিলেটের জৈন্তাপুর ও মিনাটিলা সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গা সহ ৩১ জনকে পুশ-ইন করিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় সবাইকে আটক করেছে বিজিবি জানায় ভোরে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন লালাখাল সীমান্তের বাগছড়া এলাকা থেকে আটক করা হয় ১৪ জনকে। তারা মিয়ানমারের নাগরিক এবং কয়েক বছর আগে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিল। এদিকে একই সময় উপজেলায় মিনাটিলা সীমান্ত দিয়ে ১২ জন নারী ও শিশুসহ আরও ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করে বিএসএফ, যারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি। এছাড়া সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে মৌলভীবাজারের বড়লেখার লাতু সীমান্ত দিয়ে পুশ-ইন করা হয়েছে ১০ জনকে, যাদের মধ্যে ২ জন শিশু, ৫ জন নারী ও ৩ জন পুরুষ। তাদের বাড়ি নড়াইলে বলে জানা গেছে।
পার্বত্য এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডে ভীত হয়ে ঘর ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর 89টি পরিবারের সদস্যরা নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। দীর্ঘদিন পর সেনাবাহিনীর তৎপরতায় ফিরতে শুরু করেছেন তারা। স্থানীয় প্রশাসন জানায়, পার্বত্য জেলা বান্দরবানে 2020 সালে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNNF নামে একটি উগ্রবাদী সংগঠন গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শক্তিমত্তার জানান দিতে সংগঠনটি 2022 সালের এপ্রিল মাসে রুমা ও থানচি উপজেলায় সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক ডাকাতি করে। এরপরই অভিযানে নামে যৌথ বাহিনী। গ্রেপ্তারের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের মিজোরাম সহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয় অসংখ্য পরিবার। দীর্ঘদিন পর সেনাবাহিনীর সহায়তায় গ্রামে ফিরতে শুরু করেছে রুমা ও থানচি উপজেলার 89টি পরিবারের 5 শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা। সেনাবাহিনী জানায়, ভুক্তভোগী পরিবারকে মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগে যে অবস্থা বিরাজ করছিল সেই অবস্থা থেকে এই মুহূর্তে অনেকটা পরিস্থিতি ভালো। আজকে বিভিন্ন গ্রাম থেকে মরু, বম, খুমি, ত্রিপুরাও এসেছেন। তো সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে জিওসি মহোদয় অনেক কিছু আশ্বাস এবং একসাথে কাজ করার ব্যক্ত করেছেন। বিগত 2 বছরে এলাকায় যে সমস্যাগুলো হয়েছিল, এই কারণে প্রচুর পরিবার এখান থেকে বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় পলাতক রয়েছিলেন, কেউ জঙ্গলে বসবাস করছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে অনেকেই আস্তে আস্তে ফেরত আসা শুরু করেছেন। দেশের বিভিন্ন জেলায় চড়া চালের বাজার 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে বেশিরভাগ চালের দাম। সিন্ডিকেটের কারণে ধানের দাম বাড়ায় চালের বাজারে প্রভাব পড়েছে দাবি ব্যবসায়ীদের। এছাড়া চড়া মাছ ও মাংসের বাজার, তবে পাইকারি পর্যায়ে কমেছে ডিমের দাম, যদিও তেমন কোনো প্রভাব নেই বাজারে। এতে হিমশিম অবস্থা বাজারে আসা ক্রেতাদের। সহকর্মীদের তথ্য ছবিতে শামীমা রহমান শাম্বীর প্রতিবেদন। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের কর্ণফুলী বাজারে বেড়েছে ক্রেতার ভিড়, তবে চড়া বাজারে হিমশিম অবস্থা ক্রেতার। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও মাত্র 2 সপ্তাহের ব্যবধানে এই বাজারে বেশিরভাগ সরু চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে মোটা ও মাঝারি চালেও। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 থেকে 95 টাকা কেজি দরে, যা 2 সপ্তাহ আগে বিক্রি হয় 5 টাকা কমে। এছাড়া ব্রি 28 ও ব্রি 29 জাতের মাঝারি মানের চালের দাম কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ঈদ পরবর্তী পরিবহন খরচ ট্রাক প্রতি 8,000 থেকে 10,000 টাকা পর্যন্ত বাড়ায় প্রভাব পড়েছে বাজারে। গাড়ি ভাড়াও বেড়ে গেছে, 22,000 টাকার গাড়ি ভাড়া 28,000, 30,000 টাকা ওইভাবে করে গাড়ি ভাড়া নিচ্ছে, ওই কারণে চাউলের উপর প্রাপ্ত হচ্ছে। সব আবার চাইলের দাম বাড়ি গিয়ে, এগুলো আমরা বুঝি না। এগুলো এখন পুরো দেশে এখন চাইল প্রচুর আছে, তা যদি বাড়ি যায় এগুলো ওরা সিন্ডিকেট করিয়ে বাড়ায়। একই পরিস্থিতি কুষ্টিয়ার চালের বাজারেও 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। কাজলতা চাল কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়, আর কেজিতে 2 টাকা বেড়ে মোটা 28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। সব থেকে বেশি দাম বেড়েছে মিনিকেট চালের, যা কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। বিক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারণে ধানের দাম বাড়ায় চালের বাজারে প্রভাব পড়েছে। ঈদের পর মিলগুলো বন্ধ হলো, ঈদের বন্ধের পর যখন মিল খুলছে তার কয়েকদিনের মধ্যে হঠাৎ করে দাম বাড়তি হয়ে গেল। কৃষকরা ধান ফলন করে কিন্তু তারা দাম পায় না, যখনই এই আপনার মিলে আসে তখনই হুড় করে দাম বেড়ে যায়। চালের বাজার ঘুরে ক্রেতা যখন মাছের বাজারে স্বস্তি নেই, সেখানেও কেজিতে 20 থেকে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। ছুটির দিনে সিলেটের পাইকারি বাজারে কেজিতে 30 টাকা বেড়ে রুই মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়, যা খুচরা বাজারে কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 400 থেকে 450 টাকা পর্যন্ত। এছাড়া কেজিতে 100 টাকা বেড়ে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 3000 থেকে 3200 টাকা পর্যন্ত। বাংলাদেশের যে মাছগুলা, এগুলোর দামটা একটু বেশি, এখন আবার তো বেশি, কেজিতে 50 টাকা 60 টাকা এরকম বেশি টাকা। জিনিসপত্রের দাম বেশি না, মাত্র যে খানিটা এটারও দাম বেশি। কারণ পাইকারে মনে করেন কিনে দিছে এই ধরে বেচা যান না, এর লাগি বৃদ্ধি মাছের দাম বেশি। একই অবস্থা মাংসের বাজারেও। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে 5 টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে 150 টাকায়, আর সোনালী মুরগি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এছাড়া সরবরাহ বাড়ায় গাজীপুরের পাইকারি বাজারে কমেছে ডিমের দাম, তবে এর প্রভাব নেই খুচরা বাজারে। পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য প্রতি হালিতে 7 টাকা পর্যন্ত।
পাইকারি আড়তে লাল ডিম প্রতিহালি 33 টাকা আর সাদা ডিম প্রতিহালি 28 টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা ও 35 টাকায়। তবে টাঙ্গাইলের বাজারে হালিতে ডিমের দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। বর্তমানে প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে 33 থেকে 35 টাকায়। শামিমা রহমান শাম্মী, এখন। বরগুনায় এখন পর্যন্ত কমছে না ডেঙ্গুর প্রকোপ। শুক্রবার সকাল 11টা পর্যন্ত গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও 70 জন। এ নিয়ে বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2711 জন। হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। এতে হিমশিম অবস্থা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। চিকিৎসকরা বলছেন, বারবার নিষেধ করা হলেও তা উপেক্ষা করে একজন রোগীর সঙ্গে ভিড় করছেন 4 থেকে 5 জন স্বজন, যাতে ডেঙ্গু ঝুঁকির পাশাপাশি তৈরি হয়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। এদিকে এখন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 6 জনের, তবে বেসরকারি হিসেবে সেই সংখ্যা 20 জন। এর আগে জেলার পৌর শহরের 31% ও গ্রামের 76% বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে এডিসের লার্ভা মেলে IEDCR এর গবেষণা দলের অনুসন্ধানে। চট্টগ্রামে করোনায় নতুন করে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 7 জনে। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে দেখা যায় করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 4 জন। আর ICUতে ভর্তি আছেন এক নারী। আর সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে নতুন করে আক্রান্ত হয়েছেন 12 জন। এ নিয়ে 3 সপ্তাহের ব্যবধানে আক্রান্তের মোট সংখ্যা 124 জন। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও নগরের জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশনে রোগীর সংখ্যা কম রয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের চশিক জেনারেল হাসপাতালে চালু হলেও কোনো রোগী ভর্তি হয়নি। চট্টগ্রামের লালখান বাজারে একটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে। দুপুর 3টার দিকে মমতানগর মাতৃ সদন ক্লিনিকে এই বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পর থেকে বন্ধ রয়েছে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ, বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। এতে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ভর্তি থাকা 13 জন প্রসূতি রোগীকে। ফায়ার সার্ভিস জানায়, ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে ঘটে বিস্ফোরণের ঘটনা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। তবে অপারেশন থিয়েটারে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের। এতে ঈদের ছুটি শেষে কিছুটা মন্দা ভাব থাকলেও আবারও চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন খাত। সকাল থেকেই সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগের জন্য কক্সবাজারের লাবণী ও সুগন্ধা পয়েন্টে ভিড় করেন পর্যটকরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও সমুদ্রের অপরূপ বৈচিত্র্য উপভোগের পাশাপাশি দর্শনীয় স্পটে ঘুরছেন তারা। পর্যটকদের ভিড়ে হোটেল ও রেস্তোরাঁর অধিকাংশ রুম বুকিং হয়ে গেছে। এতে খুশি হোটেল মালিকরাও। এদিকে সাপ্তাহিক ছুটির ভিড় বেড়েছে কুয়াকাটার সমুদ্র সৈকতেও। পর্যটকদের যথাযথ নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছে প্রশাসন। একসাথেই 500 প্রজাতির বনসাই বাগান করে রীতিমতো সারা ফেলে দিয়েছেন নারায়ণগঞ্জের এক চিকিৎসক দম্পতি। 2 কোটি টাকার গাছ এখন দিচ্ছে বাণিজ্যিক উৎপাদনের হাতছানি। দেশ বিদেশি বিলুপ্ত প্রজাতির 2000 বনসাই গাছ রয়েছে তাদের বাগানে। ইমরান আলী সজীবের প্রতিবেদন। নারায়ণগঞ্জের নিমাই কাশারির চিকিৎসক দম্পতি মাহফুজা আক্তার ও ফয়েজ আহমেদ 11 বছর আগে বাড়ির ছাদে গড়ে তোলেন বনসাই বাগান, যেখানে প্রতিটি কোণায় জায়গা পেয়েছে বিলুপ্ত প্রজাতির বনসাই গাছ। তারা জানান, শুরুতে শখের বশে 5টি ক্যাকটাস ও 2টি বনসাই দিয়ে শুরু হয় ছাদ বাগানের যাত্রা। এখন সেখানে জায়গা পেয়েছে 500 প্রজাতির 2000 গাছ, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। বনসাইয়ের মাধ্যমে প্রকৃতি থেকে যেসব গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই গাছগুলোকে খুব ভালোভাবে সংরক্ষণ করা যায় এবং বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। এই অনুপ্রেরণা থেকেই আমরা আসলে ছাদ বাগান শুরু করেছি। আমাদের এই বাগানটা আমরা যদি ছাদে বৃহৎ পরিসরে শুরু করতে পারি তাহলে আমাদের বাচ্চাদের জন্য উপকার হবে। মাহফুজা ফয়েজ দম্পতির ছাদ বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন গাছপ্রেমীরা। অনেকে আবার আগ্রহী হয়ে উঠছেন। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা করতে পারি কিনা এই ছাদ বাগান বা বনসাই।
বর্তমানে দেশে বনসাইয়ের বেশ চাহিদা রয়েছে। এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। বাজার মূল্য অনেক এবং এটা করে বাণিজ্যিকভাবে তারা লাভবান হতে পারেন। বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বনসাই উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড়ের আক্রমণ সহ সকল ক্ষেত্রে পরামর্শ সেবা প্রদান করে। বনসাইয়ের প্রতি মানুষের আগ্রহ থাকলেও সুযোগের অভাব রয়েছে, তাই বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য সরকারি বিভিন্ন পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন উদ্যোক্তারা। এখন নারায়ণগঞ্জ। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।